সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন আয়োজন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে রাজধানীতে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। সিএসি বলেন, নির্বাচনে সরকার একটা মুখ্য ভূমিকা পালন করে থাকে। ভোটের জন্য আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সহায়তা নিতে হয়, তাই সরকারের সহযোগিতা নিয়েই কমিশনকে নির্বাচন আয়োজন করতে হবে। সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, নির্বাচনের তারিখ যথাসময়ে ঘোষণা করা হবে। একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। আমরা যথাসময়ে শিডিউল ঘোষণা করবো, তখন জানতে পারবেন ইনশাআল্লাহ। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউআইইউর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার সহ ৫ দফা দাবিতে রাজধানীর ভাটারার নতুন বাজার এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা। সকাল ৮:৩০ থেকে তারা সড়ক অবরোধ করে রেখেছেন। অবরোধের ফলে রামপুরা, বাড্ডা, গুলশান, কুড়িল ও বসুন্ধরা সহ আশপাশের এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। শিক্ষার্থীদের অভিযোগ, কর্তৃপক্ষ তাদের যৌক্তিক দাবি উপেক্ষা করছে, বরং আন্দোলন দমন করতে বহিষ্কার ও তদন্তের ভয় দেখানো হচ্ছে। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃক অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের নিঃশর্তভাবে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের যে হয়রানি করা হয়েছে, তাদের সাথে যে অন্যায় করা হয়েছে, তাদের সেই ক্ষতিপূরণ প্রদান করতে হবে। দ্বিতীয় দফা, বহিষ্কারের সাথে জড়িত সকল ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যারা এই অন্যায় ঘৃণ্য কাজের সাথে যুক্ত ছিল, তাদের সকলকে সঠিক তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় আনতে হবে। ৩ নম্বর দাবি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে দীর্ঘদিন ধরে চলা অনিয়ম বিরুদ্ধে যে রিফর্ম আন্দোলন চলে আসছে বিগত সেপ্টেম্বর মাস থেকে, সেই রিফর্ম আন্দোলনের দাবিসমূহ বাস্তবায়ন করতে হবে এবং এই সংক্রান্ত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আব্দুর রব নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাড়ি বরগুনা সদর উপজেলার ২ নং গৌরীচন্না ইউনিয়নের মনসাতলী গ্রামে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২১ জনের মৃত্যু হলো। এছাড়া বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। বর্তমানে এখানে ২৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এ নিয়ে মোট ২,১৮৮ জন বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হলেন। বর্তমানে বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতি ধারণ করার দুশ্চিন্তায় রয়েছেন জেলার বাসিন্দারা। গত কয়েকদিন ধরে বৈরী আবহাওয়া চলছে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে। বড় বড় ঢেউ আছড়ে পড়ছে তীরে। এ কারণে দেশের অন্যতম বড় মৎস্য বন্দর আলিপুর ও মহিপুরের পোতাশ্রয়ে খাপড়াভাঙা নদীতে আশ্রয় নিয়েছে হাজারো মাছ ধরার ট্রলার। এর মধ্যে গভীর সাগর থেকে বেশিরভাগ জেলেই ফিরেছেন খালি হাতে। এছাড়া এর আগে দীর্ঘ ৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষে গত ১১ জুন ইলিশ শিকারে গিয়েও মাছ পাননি জেলেরা। এতে অনেকটা ইলিশ শূন্য হয়ে পড়েছে এই মৎস্য বন্দর। তাই পুরো জেলা জুড়ে ইলিশের দাম অনেকটা চড়া। তবে আবহাওয়া অনুকূলে আসলে ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়ার আশা করছেন মৎস্য কর্মকর্তারা। ৫৮ দিন সাগরে অভিযান থাকার কারণে সাগরে যাইতে পারি নাই। তারপরে নতুন করে গেলাম, যাওয়ার পরে আমরা সাগরে যাই মাছ পাই নাই। এখন আবার আবহাওয়া খারাপ বিধায় আমরা এখন যাইতে পারতেছি না। আমরা ওই অবরোধের পর গেলাম, তারপর মাছ পাই নাই, বাজার খরচা গায়, আবহাওয়া খারাপ, এই আবহাওয়ার কারণে জাল বাইতে পারতেছে না। জলবায়ু যে পরিবর্তনের কারণে এবং আমাদের সমুদ্র উপকূলে যে অসংখ্য ডুবোচর রয়েছে, সমুদ্রের যে পানির তাপমাত্রা অত্যাধিক পরিমাণে বেশি এবং বৃষ্টিপাতের অভাব, এই কারণে আসলে আমাদের জেলেদের মাছের প্রাপ্যতা অনেকটাই কম। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ।
ইরানের জনগণের ওপর অন্যায় যুদ্ধ চাপিয়ে দেয়া হয়েছে। ইসরায়েল আগ্রাসন বন্ধ না করলে তেহরান কোনো কূটনৈতিক আলোচনায় অংশ নেবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় কূটনীতিকদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। এদিকে ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলার নবম দিনে তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোর সহ ২ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। শনিবার ভোরেও ইসরায়েলকে লক্ষ্য করে ফের মিসাইল হামলা চালিয়েছে ইরান। এ সময় তেল আবিবে বিস্ফোরণের শব্দ এবং ৪ তলা একটি ভবনের ছাদে আগুন জ্বলতে দেখা যায়। চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খুজেস্তানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেফতার করেছে দেশটির কর্তৃপক্ষ। ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেও অবরুদ্ধ গাজা উপত্যকায় হত্যাযজ্ঞ ব্যাহত রেখেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে আরও অন্তত ৮২ জন ফিলিস্তিনি নিহত হন। আল জাজিরা জানিয়েছে নিহতদের মধ্যে গাজায় প্রাণ হারান ৩৭ জন। তাদের মধ্যে ২৩ জন ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। আর দক্ষিণ গাজায় নিহত হন আরও ২২ জন। এখানেও ১১ জন ত্রাণ প্রত্যাশী ছিলেন। এছাড়া গাজা সিটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হন অপর ২৩ জন। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে এ পর্যন্ত ইসরায়েলি গুলিবর্ষণে নিহত ত্রাণ প্রার্থীর সংখ্যা ৪০৯ জনে দাঁড়িয়েছে এবং আরও ৩,২০৩ জন আহত হয়েছেন। এদিকে ক্লাব বিশ্বকাপের শেষ ১৬র আশা টিকিয়ে রাখার মিশনে রাতে মাঠে নামবে ইন্টার মিলান। উরাওয়ার রেড ডায়মন্ডের বিপক্ষে ইন্টারের ম্যাচটি শুরু রাত ১টায়। সাম্প্রতিক সময়ে ছন্দে নেই ইন্টার। ইতালিয়ান লিগের শিরোপা হাতছাড়ার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছেও হেরেছে। এরপর ক্লাব বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি। প্রথম ম্যাচে মন্টেরের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ই গ্রুপে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে আছে নিরাজ্জুরিরা। তাই রেড ডায়মন্ডের বিপক্ষে জয় ভিন্ন কোনো বিকল্প নেই ইন্টারের। আরেক ম্যাচে মামেলোদি সানডাউন্স এফসির বিপক্ষে মাঠে নামবে বরুসিয়া ডর্টমুন্ড। ম্যাচ শুরু রাত ১০টায়। ২০২৫ সালের হাফ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ থেকে অংশ নেবেন ২ ট্রায়াথলেট মোস্তাফিজুর রহমান ও ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া। আন্তর্জাতিক পর্যায়ে এই ধরনের চ্যালেঞ্জিং ইভেন্টে দেশের অ্যাথলেটদের অংশগ্রহণ ক্রমেই বাড়ছে। এই চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে আগামী ৮ই নভেম্বর স্পেনের মার্বেলায়। ওয়ার্ল্ড ট্রায়াথলন কর্পোরেশন বছর জুড়ে বিশ্বের বিভিন্ন দেশে আয়রনম্যান ও হাফ আয়রনম্যান প্রতিযোগিতা আয়োজন করে থাকে। এইসব প্রতিযোগিতা থেকে বাছাই করা ট্রায়াথলেটদের নিয়ে প্রতি বছর একবার করে আয়রনম্যান ও হাফ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়। এটি বিশ্বের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত আয়রনম্যান ট্রায়াথলন প্রতিযোগিতার একটি সিরিজ, যার চূড়ান্ত পর্ব হল বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় সাঁতার, সাইকেল চালানো ও দৌড়ানো এই ৩টি ডিসিপ্লিন একসাথে অনুষ্ঠিত হয়। ২ বাংলাদেশি ট্রায়াথলেট মোস্তাফিজুর রহমান ও ইমতিয়াজ বিন ফারুক ভূঁইয়া ২০২৫ সালের হাফ আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের জন্য যোগ্যতা অর্জন করেন। তারা মালয়েশিয়ার দেশারো কোস্টে গত ২৫ মে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অসাধারণ পারফরমেন্সের মধ্য দিয়ে এই অর্জন সম্ভব করেন। ৪০টারও বেশি দেশের মানুষ বা অ্যাথলেটরা এখানে অংশগ্রহণ করেছিল। আমরা বাংলাদেশ থেকে দুজনই গিয়েছিলাম এবং সৌভাগ্যক্রমে আমরা দুজনই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের জন্য সুযোগ পাই। এটা আমাদের জন্য একটা বড় অর্জন ছিল। বাংলাদেশের পতাকা এইখানে উড়বে এবং এই প্ল্যাটফর্মে বাংলাদেশ সম্পর্কে মানুষ জানবে, এইটা আসলে তাদের ধারণার বাইরে ছিল। তারা বারবার স্টেজে ওঠার পর আমাদের কাছে জিজ্ঞেস করতেছিল কোন দেশ, হুইচ কান্ট্রি। তো আমরা যখন বললাম বাংলাদেশ, তখন তারা কিছুক্ষণ থেমে তারপরে উইশ করলো আমাদের। বিশ্ববিখ্যাত এই চ্যাম্পিয়নশিপটি আগামী ৮ নভেম্বর স্পেনের মার্বেলায় অনুষ্ঠিত হবে। ইয়াং যারা আছে, যারা এই ট্রায়াথলন ভালোবাসে, আমি বলবো তাদের জন্য তারা স্বপ্ন দেখুক। ভালো একটা পরিকল্পনা এবং নিয়ম মাফিক ট্রেনিং করলে এই ধরনের এন্ডুরেন্স স্পোর্টসে তারাও সফল হবে এবং বাংলাদেশেও আশা করি এই ধরনের স্পোর্টস আরও প্রচুর হবে।
তাতে আরও বাংলাদেশের অনেকে সুযোগ পাবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বেলা ৩টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।